আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে পালিত হচ্ছে জেনারেল সোলাইমানির শাহাদাত বার্ষিকী। হুথি নেতা বললেন, ফিলিস্তিনের প্রতি সমর্থনের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছেন শহীদ সোলাইমানি। ইহুদিবাদী ইসরায়েলে আবার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। গাজায় দখলদার বাহিনীর 4 মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করলেন হামাস যোদ্ধারা। বাংলাদেশে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে ঘোষণাপত্র সপ্তাহ উদযাপনের ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এবং ইরান ও ভারতের মধ্যকার সম্পর্ককে ঐতিহ্যগত ও ঐতিহাসিক বললেন নয়াদিল্লি সফররত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখতে রাভানশি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ইরানি জেনারেল কাসিম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহান্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে এখন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে এই দুই শহীদের পরিবারের পাশাপাশি কেরমানে গত বছরের সন্ত্রাসী হামলায় শহীদদের পরিবার ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি কাসেম সোলাইমানির ব্যক্তিত্ব এবং আচরণগত বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, সোলাইমানির এই বৈশিষ্ট্যগুলো থেকে শিক্ষা গ্রহণ করে তাঁর আদর্শ তথা মূল লক্ষ্যের দিকে অর্থাৎ ইসলাম ও কুরআনকে বাস্তবায়নের পথে এগোতে হবে। 2000 সালের দিকে আফগানিস্তান ও ইরাকের মার্কিন যুক্তরাষ্ট্রের অপকর্মের কথা তুলে ধরে সর্বোচ্চ নেতা বলেন, এই দুই দেশের উপর মার্কিন দখলদারিত্বের মূল লক্ষ্য ছিল ইরানকে ঘিরে ফেলা। কিন্তু জেনারেল সোলাইমানি আমেরিকার বাহ্যিক হামবড়া ভাবকে ভয় না পেয়ে ময়দানে অবতীর্ণ হন এবং শেষ পর্যন্ত দখলদারিত্বের অবসানের মধ্য দিয়ে আমেরিকার পরাজয় ঘটে ও ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও মুজাহিদদের প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে শহীদ জেনারেল কাসেম সোলাইমানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি শুক্রবার জেনারেল সোলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন। আল হুথি বলেন, ইহুদিবাদী ইসরায়েল বিরোধী যুদ্ধকে এক ধাপ এগিয়ে দিয়ে গেছেন জেনারেল সোলাইমানি। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসী মার্কিন বাহিনীর এক ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি শাহাদাত বরণ করেন। তিনি ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষের কাজ সমন্বয় করতে সিরিয়া সফর শেষে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছার পরপরই তার উপর হামলা চালানো হয়। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার তীব্র নিন্দা জানিয়ে হুথি নেতা তাঁর ভাষণে বলেন, ইহুদিবাদী বাহিনী বিশাল হাসপাতালটি সম্পূর্ণ ভস্মীভূত করেছে এবং এটি ছিল গাজায় তাদের ভয়াবহতম অপরাধ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেলাবিবের নিকটবর্তী ইয়াফা শহরে আবার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। ওই বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, ইসরায়েলের ইয়াফা এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফিলিস্তিন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ড্রোন ফোর্সও ইসরায়েলের ইয়াফা শহরের একটি সামরিক অবস্থানে ইয়াফা নামক ড্রোন
ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলাটিও সফল হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েল বিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী ফিলিস্তিনি বীর মুজাহিদদের মনোবল চাঙ্গা করতে এ হামলা চালানো হয়েছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত বছরের অক্টোবরে ইয়েমেন থেকে যে জিহাদের সূচনা হয়েছিল, বর্তমানে তার পঞ্চম পর্যায়ে চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড বলেছে, গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের সর্বশেষ অভিযানে 4টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। আল কাসাম ব্রিগেড আজ ভোরে ঘোষণা দিয়ে জানিয়েছে, জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী বোমা বিস্ফোরণের সাহায্যে 4টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এছাড়া তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরায়েলের একটি সাঁজোয়া যানকে ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই সাঁজোয়া যানটি ধ্বংস করা হয়। জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবির গাজা উপত্যকার উত্তরে অবস্থিত। এদিকে আল কাসাম ব্রিগেড আরেক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা Q-18 ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলের নেটিভহুড শহরে আঘাত হেনেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে ঘোষণাপত্র সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে গত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সমাবেশের 4 দিন পার হলেও সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে সমালোচনা করেছেন তারা। আজ দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণাপত্রের বিষয়ে সরকার দৃশ্যমান কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা। চীনের তিব্বতে ইয়ারলুং জাংবো বা ব্রহ্মপুত্র নদে বেইজিংয়ের বাঁধ নির্মাণের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে ভারতের মতামত ও উদ্বেগের কথা চীনকে জানানো হয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, অভিন্ন নদীর ক্ষেত্রে ভাটির দেশেরও কিছু অধিকার আছে। রাজনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে সেই অধিকারের কথা বারবার জানানো হয়েছে। সেই অধিকার ও স্বার্থের বিষয়ে ভারতের পর্যবেক্ষণ জারি আছে। সরকার সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করবে। চীন কয়েকদিন আগেই ব্রহ্মপুত্র নদীর উপর ভারত সীমান্তের কাছাকাছি তিব্বতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের জন্য $137 বিলিয়ন ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই বাঁধ হিমালয়ের এমন এক গভীর গিরিখাতে নির্মাণ করা হবে যেখানে ব্রহ্মপুত্র নদ বিশাল বাঁক নিয়ে ভারতের অরুণাচল রাজ্যে প্রবেশ করবে এবং তারপর বাংলাদেশে প্রবাহিত হয়। দেশটির
থ্রি গর্জেস বাঁধের চেয়ে বড় প্রস্তাবিত এই বাঁধ এটি নির্মিত হলে তা হবে পৃথিবীর বৃহত্তম বাঁধ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভান্সি বলেছেন, ইরান ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহ্যগত এবং ঐতিহাসিক। শুক্রবার ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত ১৯তম ইরান ভারত রাজনৈতিক পরামর্শ সভায় একথা বলেছেন তাখত রাভান্সি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, আজ বিকালে নয়াদিল্লিতে ১৯তম ইরান ভারত রাজনৈতিক পরামর্শ সভায় অংশ নিয়েছি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও লিখেছেন, চবাহার বন্দর সহ অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। তাখত রাভান্সি আরও বলেছেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথেও এরই মধ্যে ফলপ্রসূ বৈঠক করেছেন। ইরানের এই মন্ত্রী তার পোস্টে আরও বলেছেন, ইরান ভারত সম্পর্ক ঐতিহ্যগত এবং ঐতিহাসিক। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তেহরান একটি গঠনমূলক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। চীনের সিসিটিভি নিউজ চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইরানের এ প্রস্তুতির কথা জানান। আরাকচি বলেন, আলোচনা হতে হবে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য। তিনি আরও বলেন, আমরা অনতিবিলম্বে একটি গঠনমূলক আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত। আলোচনার ধরন সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যে প্রক্রিয়ায় এর আগের পরমাণু চুক্তি করেছি এবারও সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে চাই। আগের চুক্তিতে আমরা ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতার ব্যাপারে আস্থা তৈরির বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে দিতে পেরেছিলাম। সেই একই ভিত্তিতে এবারের আলোচনা শুরু হতে পারে। ২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ৬ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান জেসিপিওএ নামক পরমাণু সমঝোতা সই করেছিল। পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষকে ইরান ব্যাপকভাবে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুজতবা আমিনি। তিনি শুক্রবার ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমিনি বলেন, জেনারেল শহীদ সোলাইমানের পশ্চিম এশিয়া অঞ্চলে বিশেষ করে লেবাননের প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।